কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম পঞ্চভূতের গল্প। গল্পগুলো সত্য ঘটনা অবলম্বনে। লিখেছেন আরিফিন জয়। এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়ার জন্য ওনার প্রোফাইলটা ঘুরে আসতে পারেন। ওনার প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং অবশ্যই পঞ্চভূতের গল্পগুলো পছন্দ হলে লেখককে জানাতে পারেন, তাহলে সে আপনাদের জন্য পঞ্চভূতের গল্প 2 নিয়ে হাজির হবেন। তার পাশাপাশি আপনারা যদি ট্রু ক্রাইম স্টোরি শুনতে পছন্দ করেন, তাহলে আমার দ্বিতীয় চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এটিরও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তবে চলুন শুরু করা যাক। সালটা তখন 1985। সবে মাত্র ক্ষেতে ধান বোনা হয়েছে। এজন্য নিয়মিত ডিপ মেশিন দিয়ে পানি দিতে হয় ধান খেতে। তখনও গ্রাম আধুনিকতার ছোঁয়া পায়নি। সহজ সরল গ্রামের মানুষ চাষাবাদ করেই তাদের সংসার চালায়। সন্ধ্যা হলেই ঘরে দরজা আটকিয়ে শুয়ে পড়ে। পুরো গ্রাম জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। রমিজ মিয়া গ্রামের একজন সাধারণ কৃষক। তার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে কাজ করে তার পেট চলে। সে গ্রামের এক গেরস্তের বাড়িতে কাজ করে। বিনিময় মৌসুম শেষে ধান এবং কিছু টাকা পায়। এ দিয়েই তার সংসার চলে। ভর দুপুরবেলা রমিজ মিয়া গেরস্তের বাড়িতে পেট পুরে গরম গরম ভাত খেল। তারপর চলল খেতে ডিপ মেশিনটা বন্ধ করতে। সেটা সেই সকালে চালু করেছিল সে। এতক্ষণে সব খেতে পানি দেওয়া হয়ে গেছে। সে মাথায় একটা গামছা বেঁধে চলল। চৈত্রের দুপুর, রোদে যেন চারপাশটা চটচট করছে। ক্ষেতের পাশে একটা মস্ত হিজল গাছ আছে। সে কিছুক্ষণ হিজল গাছের নিচে বিশ্রাম নেয়। অনেকেই তাদের ক্লান্তি জুড়ায় এই গাছের নিচে, কিন্তু আজ কেউ নেই। হিজল গাছ থেকে একটু দূরেই ডিপ মেশিন। রমিজ মিয়া সেদিকে এগিয়ে যায়। চারপাশে তাকিয়ে দেখে সবগুলো খেতে পানি পড়েছে কিনা। এরপর সে মেশিন বন্ধ করতে যাবে। এমন সময় লক্ষ্য করে ক্ষেতের পাশে পানি যাওয়ার ড্রেনে বড় একটা বোয়াল মাছ লাফাচ্ছে। এত বড় বোয়াল মাছ সে আগে কখনো দেখেনি। মেশিন বন্ধ না করেই সে কৌতূহল নিয়ে মাছের দিকে এগিয়ে যায়। মাছটি সেখানেই স্থির। সে যেন রমিজ মিয়ার জন্যই অপেক্ষা করছে। সে যখন মাছের অনেকটা কাছাকাছি যায়, তখন তার হুঁশ হয়। সে ভাবতে থাকে, আশেপাশে তো নালা, নদী, পুকুর নেই। এত বড় বোয়াল মাছ এখানে আসলো কিভাবে, তাও আবার ক্ষেতের ড্রেনে। মাছের অনেকটা কাছে যেতেই হঠাৎ মাছটা তার রূপ পরিবর্তন করল। এ কোনো মাছ নয়, মাছরূপী এক পিশাচ, যার কোনো মাথা নেই। মাথার জায়গায় তার বুকের মধ্যে দুটি চোখ। গ্রামের ভাষায় একে নিকান্দে বলে। রমিজ মিয়া বুঝতে দেরি করে ফেলে। তখন চৈত্রের দুপুরে আশেপাশে কেউই ছিল না। সে মাছের এভাবে রূপ পরিবর্তন দেখে সেখানেই ধপাস করে পড়ে যায়। বিকালে ধান ক্ষেতের কয়েকজন লোক তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। গেরস্তের বাড়ির উঠোনে তাকে রাখা হয়। জ্ঞান ফেরেনি তখনও। রাতে তার জ্ঞান ফেরে। রমিজ মিয়া বাড়ির কর্তাকে ইশারা করে কিছু বোঝাতে চায়। সে কথা বলতে পারে না। বাড়ির কর্তা ব্যাপারটা বুঝতে পেরে এক কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ কিছুক্ষণ দেখে। রমিজ মিয়া তাকে কিছু বলতে চায়, কিন্তু তার পুরো শরীর অকেজো হয়ে গেছে। সে ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে। দক্ষ কবিরাজ বুঝে যায় তার সাথে কি ঘটেছে। কবিরাজ বলে, ওরে একা পাইয়া যাইরায় ভয় দেখাইছে। ওর জান যায় যায় অবস্থা, কলজা হুকাইয়া গেছে। এখন উপায় কি? বাঁচবো না ও, ওরে তখনই শেষ কইরা দিছে। এর 2 দিন পর রমিজ মিয়া মারা যায়। তার লাশ দেখতে গ্রামের অনেকেই ভিড় জমায়। লাশটার তখনও চোখ খোলা ছিল। সে চোখে ছিল অনেক ভয়, যেন নিকান্দে
তার কলিজাটা বের করে নিয়েছে। গ্রামের নাম চাষাভাদ্রা, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার একটি ছোট্ট গ্রাম। গ্রামের নামের মতো এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ। সবুজ শ্যামল এই গ্রাম। এক পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট কালীগঙ্গা নদী। গ্রামে যাতায়াতের জন্য রয়েছে সরু পাকা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে পারে। রাস্তার মাঝখানে সংযোগ হিসেবে রয়েছে ব্রিজ। একসাথে দুটি ব্রিজ পাশাপাশি থাকার কারণে অনেকে এটিকে জোড়া ব্রিজ নামে চিনে। এই ব্রিজ ঘেঁষে রয়েছে এক মস্ত বড় পুকুর। এটিকে গ্রামের অনেকে কুম বলে। এক বিকেলে গ্রামের কয়েকজন ছেলে মাঠে ফুটবল খেলছিল। হঠাৎ তারা লক্ষ্য করল ব্রিজ এবং পুকুর পাড়ে অনেক লোকজন এবং হইচইয়ের শব্দ। এটা দেখে সবাই সেদিকে চলে যায়। গিয়ে দেখে সবাই আতঙ্ক আর আগ্রহ নিয়ে পুকুরের দিকে চেয়ে আছে। তারাও ভিড় ঠেলে সেদিকে তাকায়। ছোট্ট এক সদ্যজাত শিশুর লাশ পানিতে ভেসে আছে। তার চোখ সাদা হয়ে আছে, একটা চোখ অর্ধেক বের হয়ে আছে। পুকুরের কিছু হিংস্র মাছ শিশুটির শরীরের মাংস খাচ্ছে। শিশুটিকে এই অবস্থায় দেখে গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেছে। এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধ বলেন, এই কামটা কেডা করলো? তার কি মায়া দয়া বইলা কিছু নাই? ছোট একটা বাচ্চারে কেডা এইভাবে ফালাইয়া চইলা গেল? গ্রামের সবাই বুঝতে পারে ব্রিজ এবং রাস্তার পাশে পুকুর হওয়ায় কেউ হয়তো তার অবৈধ সন্তান ফেলে গেছে এখানে। এইভাবে কয়েকটি মাস কেটে যায়। গ্রামে একদিন আবার ওই পুকুর পাড়ে হট্টগোল পড়ে যায়। গ্রামের একটি কুকুর পুকুর পাড়ের মাটি খুঁড়ে কয়েকটি মানুষের হাড় বের করে। এটা গ্রামের কয়েকজন মানুষ দেখে। পরে মাটি খুঁড়ে পুরো কঙ্কাল বের করা হয়। কঙ্কালের সাথে পোশাকও ছিল। গ্রামে অল্প সময়ের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। অনেকেই কৌতূহল নিয়ে দেখতে আসে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। পরে গ্রামের মানুষ জানতে পেরেছিল শত্রুতা করে লোকটিকে অন্য গ্রামের কেউ একজন মেরে এখানে পুঁতে রেখেছিল। এইভাবে এই পুকুর পাড়ে রহস্যময় ঘটনা ঘটতে থাকে, যা মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করে। কিন্তু এর কয়েক বছর পরে এই পুকুরকে কেন্দ্র করে অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের অনেকেই এই পুকুরে গোসল করত, আবার অনেকে গবাদি পশুকেও গোসল করাতো। গ্রামের একজন বৃদ্ধ চাষি একদিন স্বপ্নে দেখল কেউ একজন তাকে বলছে পুকুরে একটি গবাদি পশুর রক্ত দিতে। যদি দেওয়া না হয় তাহলে গ্রামের মানুষের ক্ষতি হবে। বৃদ্ধ লোকটি তার কথা গ্রামের সকলকে জানায়, কিন্তু সবাই হাসি ঠাট্টা করে একথাকে উড়িয়ে দেয়। এমনকি একদিন গ্রামের একজন কৃষক, ওনার নাম জেন্না, তার ছেলেকে সাথে নিয়ে গবাদি পশুকে গোসল করানোর জন্য ওই পুকুরে নিয়ে যায়। পুকুরে নেমে হাঁটু পানিতে দাঁড়িয়ে গরুর গা পরিষ্কার করে দিচ্ছে। যখন এই গরুকে একটু গভীর পানিতে নেওয়া হয়, তখনই পানির নিচ থেকে কিছু একটা গরুর পা টেনে ধরে। লোকটি এবং তার ছেলে গরুকে জোরে টান দেয়, কিন্তু গরুকে ডাঙ্গায় নিয়ে আসতে পারে না। গরুটাও চিৎকার করতে থাকে। অবশেষে অনেক কষ্টে গরুকে ডাঙ্গায় তোলা হয়। লোকটি খেয়াল করলেন গরুর পা দিয়ে অঝরে রক্ত ঝরছে। পায়ের নিচের অংশে মাংস নেই। কোনো হিংস্র প্রাণী যেন খুবলে নিয়েছে। ছেলে এবং বাবা দুজনেই অবাক হয়। এমন তাকে কখনো হয়নি। গরুর এমন অবস্থা কিভাবে সম্ভব? গ্রামে এই ঘটনা ছড়িয়ে যায়। সেই বৃদ্ধ কৃষকও এটা শুনতে পায়। তারপর সেই বৃদ্ধ বলে, আমি আগেই কইছিলাম কিছু একটা হইব, তোরা আমার কথা শুনলি না? তোমার কথা হইন না আন্দাজে পানিতে পশুর রক্ত দিব না? পাগল হইলা নাকি মিয়া? বৃদ্ধ লোকটির কথায় পাত্তা না দেওয়ায় সে চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকে। রাতে বৃদ্ধ লোকটি আবারও স্বপ্ন দেখে। এবার তাকে স্বপ্নে বলে, পশুর রক্ত তো দিলি না, এবার না হয় একটা মুরগির রক্ত দে, তা না হইলে গ্রামের মানুষের সর্বনাশ হইব। বৃদ্ধ লোকটার ঘুম ভেঙে যায়। এরপর রাতে আর ঘুম হয় না তার। দিনের বেলা তার স্বপ্নের কথা কয়েকজনকে বলতে চাইলেও সে বলে না, কারণ সবাই হাসি ঠাট্টা করবে এই ভয়ে। একদিন ওই গ্রামের দুজন ছেলে বড়শি নিয়ে ওই পুকুরে মাছ ধরতে যায়। তারা বড়শি ফেলার পর একটা টাকি মাছ উঠে। দুজন ছেলের মধ্যে একজন বলে,
মাছ রাহার মতো তো কিছুই আনি নাই। তুই তাইলে থাক, আমি বাড়ি থেকে মাছ রাহার পাতিল নিয়ে আই। এই বলে ছেলেটি চলে যায়। আরেকজন সেখানেই বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা মাছ বড়শিতে আটকে যায়, কিন্তু এটা ছোট কোনো মাছ ছিল না। ছেলেটা কোনোভাবেই বড়শি তুলতে পারছিল না, তাই বাধ্য হয়েই সে পানিতে নামে। এমনিতেও সে সাঁতার জানত। বড়শির সুতা ধরে হাঁটু পানি বরাবর নেমেও সে বড়শি তুলতে পারে না, তাই আরেকটু নিচে নামে। এরপর কিছু একটা তার পা পেঁচিয়ে সজোরে টান দিয়ে পানির গভীরে নিয়ে যায়। এদিকে অন্য ছেলেটি পাতিল নিয়ে আসে। এসে দেখে আরেকটি ছেলে নেই, কিন্তু তার বড়শিটা পানিতেই ভাসছিল। তখন সে ভাবল হয়তো খেলতে গেছে কোথাও। এই ভেবে সেও চলে যায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। তার মা অপেক্ষা করে, ছেলেটা আর বাড়িতে আসে না। পরের দিন সকালে পুকুরে ওই ছেলেটির লাশ ভেসে ওঠে। শরীরে অনেক জায়গায় ক্ষত, যেন কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করেছে। ছেলেটির পরিবারে এবং গ্রামে নেমে আসে শোকের ছায়া। বৃদ্ধ লোকটির স্বপ্নের ব্যাপারে গ্রামে অনেকেই জানত। সে গরিব আর বয়স বেশি হওয়ায় তার কথায় তখনও কেউ পাত্তা দেয়নি। এরপর কয়েক মাস এই পুকুরে সহজে কেউ গোসল করত না। সবাই অনেক ভয়ে ভয়ে থাকত। এরপর সব আবার স্বাভাবিক হয়ে যায়। সবাই আগের সব ঘটনা ভুলে যায়। একদিন গ্রামের কয়েকজন ছেলে মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে যায়। সবাই উচ্ছ্বাস আর আনন্দে গোসল করছিল। এর মধ্যে থেকে একজনকে হঠাৎ কিছু একটা পায়ে পেঁচিয়ে ধরে নিচে নিয়ে যায়, কিন্তু কেউ এটা খেয়াল করেনি। সবাই যার যার মতো গোসল শেষে উঠে যায়, কিন্তু ছেলেটির কথা কেউ খেয়াল করে না। আগের মতোই ছেলেটির লাশ ভেসে ওঠে পুকুরে। এইবারও ক্ষত দেহের লাশ। গ্রামের সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। শোনা যায় মোট 4 জনকে এই পুকুরে জীবন দিতে হয়েছিল। এরপর প্রায় অনেক বছর কেউ সহজে এই পুকুরে গোসল করত না। কয়েক বছর পরে কয়েকজন বন্ধু পুকুর পাড়ে ব্রিজে সন্ধ্যার সময় বসে আড্ডা দিচ্ছিল। পুকুর পাড়েই ছিল ঘন ডালপালাওয়ালা একটা বড়ই গাছ। তাদের মধ্য থেকে একজনের চোখ ওই বড়ই গাছের দিকে যায়। সে দেখে বড়ই গাছের মধ্যে কালো অবয়বের লাল চোখের কিছু একটা বসে আছে। বিষয়টা সে অন্য বন্ধুদের বলতে যাবে, এমন সময় কালো অবয়বটি পানিতে সজোরে লাফ দেয়। পানিতে ঢেউ এবং শব্দে সবাই চমকে যায়। এটি কি ছিল কেউ বলতে পারেনি এখনো। এরপর পুকুরের পানি সম্পূর্ণ সেচে ফেলা হয়েছে কয়েকবার, কিন্তু কখনো এই পুকুরে কিছুই পাওয়া যায়নি। সবাই অবাক হয়েছে বারবার। অমীমাংসিত এক রহস্যময় পুকুর হিসেবে এটি এখনো আছে, কিন্তু মানুষের মাঝে সেই আগের ভয় বা আতঙ্ক আর নেই। ঘটনাটি 80 ঊর্ধ্ব বয়সী এক বৃদ্ধ মহিলা থেকে শুনেছিলাম। তিনি এখন আর জীবিত নেই। তার ছোটবেলার সত্যি ঘটনা এটি। তখন সাল আনুমানিক 1960। এক ঝড়ের রাত। সে রাতে ভীষণ ঝড় হয়েছিল। আশেপাশে অনেক গাছ ভেঙে যায়। এক অসহায় দরিদ্র পরিবার, তাদের খাবারের অনেক অভাব। 2 বোন এবং মা নিয়ে তাদের পরিবার। মা বিছানায় ঘুমিয়ে আছে। তখন বড় বোন বলল, চল বই, মেলা আম পড়ছে, কুড়াইয়া নিয়ে আসি গিয়া। যদি মা রাগ করে? ধুর, দেখোস না মা ঘুমাইতেছে। রাত তখন 2টা। তারা অন্ধকার রাতে হাতে 2টি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। অল্প কিছুক্ষণ হলো ঝড় থেমেছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চারপাশ অন্ধকার, ঝিঝি পোকার ডাক। তারা মস্ত একটা বাঁশঝাড় পার হয়ে অনেকটা দূরে চলে যায়। তারা জমিদার বাড়ির আমের বাগানে যায়, যেখানে দিনের বেলায়ও যেতে অনেকে ভয় পায়, কারণ জায়গাটা ছিল বিশাল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, গাছপালা আর জংলায় ভরপুর। জমিদার বংশের লোকেরা আগে এখানে থাকতো, এখন আর থাকে না। তারা বাগানে ঢুকে অনেক আম মাটিতে পড়ে থাকতে দেখে। এত আম দেখে তাদের চোখ চকচক করে ওঠে। এক এক করে আমগুলো ব্যাগে ভরে। হঠাৎ বড় বোনের ব্যাগ আমে ভরে যায়।
তখন সে বলে, তুই আম কুড়া, আমি এগুলো বাড়িতে রাইয়া আহি, আর সাথে আরেকটা ব্যাগ নিয়ে আহি। এই বলে বড় বোন চলে যায়। তারা আমের নেশায় সব ভয়ডর ভুলে গিয়েছিল। ছোট বোন এদিকে আম কুড়াতে থাকে। কিছুক্ষণ পরেই ছোট বোনটা খেয়াল করে তার বড় বোন চলে আসছে। সে তাকে কিছু না বলেই তার সাথে আম কুড়াতে থাকে। কিন্তু ছোট বোন খেয়াল করে সে যতই আম ব্যাগে ভরে ততই যেন ব্যাগ খালি হয়ে যাচ্ছে। বড় বোনও কোনো কথা বলছে না। ছোট বোন বলে ওঠে, চল বইন, অনেক কাম করাইছি, মা আবার আমাগো খুঁজবো, মেলা রাত হইছে, চল জায়গা। কিন্তু বড় বোনের মুখে কোনো কথা নেই। তারা দুজনে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে, ছোট বোন আগে এবং বড় বোন পেছনে পেছনে। অবাক ব্যাপার হলো বড় বোন একটুও কথা বলছে না। বাঁশঝাড়ের কাছে আসার পর ছোট বোনের সন্দেহ হয়। সে ভাবে তার বোনের তো এত তাড়াতাড়ি আসার কথা না, বাড়ির পথ তো এখান থেকে অনেক দূর। সেখান থেকে এত তাড়াতাড়ি সে আসলো কিভাবে? এই ভেবে সে পেছনের দিকে তাকায়, কিন্তু সে তার বোনকে দেখতে পায় না। তার জায়গায় ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক বুড়ি, যার মুখের দুপাশে বড় বড় দুটি দাঁত। সে তখনই পিশাচের মতো হাসি দেয়। পাশে নুয়ে পড়া এক বাঁশ, সেটা হাত দিয়ে ধরে মেয়েটার উপরে ফেলে দেয়। মেয়েটা বাঁশের নিচে চাপা পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে বড় বোন বাড়িতে আম রেখে আসার পথে ছোট বোনকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। ছোট বোন অনেক দিন রোগে ভুগে। সেই পিশাচের হাসির শব্দে তার কানের পর্দা ফেটে যায়। সে পরবর্তীতে সুস্থ হয়েছিল, কিন্তু কানে কিছুই শুনতে পেত না কখনো। রাস্তায় অ্যাক্সিডেন্টে লাশ পড়ে আছে, এক রক্তাক্ত দেহ। চারপাশে অনেক মানুষজন, সবার মধ্যে আতঙ্ক এবং ভয়। সে সময় গ্রামে উন্নত যাতায়াত এবং তেমন গাড়ির ব্যবস্থা ছিল না। রাস্তায় বড় যানবাহন খুব কমই দেখা যেত। গ্রামে সাধারণত ভ্যানে করেই সকল জিনিস আনা নেওয়া হতো। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ব্যক্তিটি এই গ্রামের মানুষ নয়। এই গ্রামের পর 2টি গ্রাম পরে তার বাড়ি। বরকত মিয়া নামের একজন ভ্যান চালক তখন ওখান দিয়েই যাচ্ছিল। তার বাড়ি পাশের গ্রামেই। লোকজনের কোলাহল দেখে সেও সেখানে দাঁড়ালো। তখন বিকেল গড়িয়ে সন্ধে লেগে গেছে। গ্রামের লোকজনের মাধ্যমে লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটাকে তার ঠিকানায় পাঠাতে হবে। বরকত মিয়াকে সেখানে দেখে সবাই বলল, চাচা, লাশটারে নিয়া যান, মুর্দার কষ্ট হইতেছে, সেই কখন থেকে এইখানে পইরা রইছে। বাবা, আমি তো ভ্যানে কখনো লাশ নেই নাই। নিয়া যান চাচা, কষ্ট কইরা যাইবেন, ভাড়া দিব, চিন্তা কইরেন না, আর আপনার অনেক সোয়াব হইব। সকলের অনুরোধ এবং নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে বরকত মিয়া লাশ নিতে রাজি হয়। লাশটাকে কাফনে কাপড়ে পেঁচানো হয়, তারপর ভ্যানে ওঠানো হয়। বরকত মিয়া ভ্যান চালাতে থাকে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। গ্রামের ছোট রাস্তা, উঁচু নিচু, দুপাশে ফসলি ক্ষেত, থেকে থেকে রাস্তায় ছোট ছোট গর্ত। এইভাবে ভ্যান চালাতে তার কষ্টই হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটা গাছের উপরে কয়েকটা কাকের চিৎকার শোনা যায়। কাকগুলো কা কা করছে। এত রাতে কাকের শব্দ, এটা তো কুলক্ষণ। এটা গ্রামের মানুষজন জানত। বরকত মিয়া কিছুটা ভয় পায়, কারণ মরা লাশ ছিল। এইভাবে কখনো ভ্যানে লাশ নেয়নি সে। আর রাতে বেলা এইভাবে লাশ নিয়ে একা একা যাওয়াতে তার ভয় করছিল। কয়েকটা শেয়াল অনেক দূরে তাদের নিজস্ব ভঙ্গিমায় ডাকছে। রাতের পরিবেশটা অনেক গভীর রূপ ধারণ করেছে। এইভাবে কিছু দূর যাওয়ার পরে তিনি খেয়াল করলেন ভ্যানটা অনেকটা হালকা লাগছে। সে পেছনে তাকায়, কিন্তু এ কি, তার ভ্যানে লাশটা নেই। সে এমনটা দেখে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ আগেও সে ভ্যানে লাশটা দেখেছিল। লাশটা যদি পড়েও যায় তাও তো শব্দ পাওয়ার কথা। এরপর সে ভ্যানটা রেখে ফেলে আসা রাস্তায় লাশ খুঁজতে থাকে। এইভাবে কিছু দূর যাওয়ার পরে সে খেয়াল করে তার থেকে অনেকটা দূরে রাস্তায় সাদা কিছু একটা দেখা যাচ্ছে। আর একটু এগোতেই দেখে এটা সেই লাশ, কিন্তু লাশের পাশে
কয়েকটা শিয়াল কাপড় টেনে লাশটা খাওয়ার চেষ্টা করছে। তিনি শিয়ালগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। ওই যা যা। লাশের পাশে যেতেই শিয়ালগুলো দৌড়ে ক্ষেতের মধ্যে চলে যায়। এরপর বরকত মিয়া লাশটাকে দু হাতে ধরে এনে আবার ভ্যানে রাখে। পরে ভ্যানটাকে একপাশে রেখে একটা বিড়ি ধরানোর চেষ্টা করে, কিন্তু ম্যাচে আগুন ধরছিল না। অনেকবার চেষ্টা করেও তিনি আগুন ধরাতে পারলেন না, কিন্তু ম্যাচ তো ঠিকই ছিল। এরপর সে বিড়িটা রেখে আবার ভ্যান চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করে সেই শিয়ালগুলো তার পেছনে পেছনে আসছে। শিয়ালগুলোর চোখ লাল, স্পষ্টতই তাদের চোখ দুটো অন্ধকারে বোঝা যাচ্ছিল। তাদের শরীর অস্পষ্ট ছিল। বরকত মিয়া ভ্যানটা আরেকটু দ্রুত চালানোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর আর শিয়ালগুলোকে দেখতে পায় না। এইভাবে সে তীরছাড় বটগাছ তলায় চলে আসে। এটা প্রায় ক্ষেতের মাঝখানে, ছোট রাস্তার পাশে, যেখানে দিনে দুপুরেও মানুষ ভয় পায়। এই বটগাছ তলা থেকে কিছু দূরেই আছে একটি কালী মন্দির। বটগাছ তলায় এসে সে ভ্যানটাকে দাঁড় করায়। এরপর সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ক্ষেতের কিনারে যায়। যখন সে ক্ষেতের পাশ থেকে বটগাছ তলায় আসবে, সে খেয়াল করে লাশটা উঠে বসে আছে। লাশের পুরো শরীরে কাফনের কাপড় থাকলেও মুখের অংশের কাপড়টা নেই। এক রক্তাক্ত বিবর্ণ মুখে সাদা চোখের কোনো অবয়ব যেন বরকত মিয়ার দিকেই তাকিয়ে আছে। এইটা দেখে সে পেছনে ক্ষেত বরাবর চিৎকার করে দৌড়াতে থাকে। এইভাবে কিছু দূর যাওয়ার পর ক্ষেতের পাশে পড়ে অজ্ঞান হয়ে যায়। সকালে ক্ষেতের কৃষকরা তাকে উদ্ধার করে। ভ্যানের লাশটা সকালে অক্ষত অবস্থায় ছিল, কিন্তু শরীরে কাফনে কাপড় ছিল না। ঘটনাটা আমার খালাকে কেন্দ্র করে। তখন সবেমাত্র আমার খালার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছিল এক অজপাড়া গায়ে। সেটা অনেকটা চর অঞ্চল। সেই সময় এখনকার মতো ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। হারিকেন ছিল একমাত্র অবলম্বন। রাতে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে যেত, আবার ভোরে উঠে কাজে লেগে যেত। এই গ্রামে খুব একটা গাছ ছিল না। বাড়ির যেদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ। সেই মাঠে দু একটা গাছ। সেই সময় প্রচলিত আছে, মা খালারা পিঠা বানালে রান্নাঘরের পেছন থেকে কেউ একজন বলে উঠত, আমারে পিঠা দে। সেই সময় এসব স্বাভাবিক ছিল। পিঠার বদলে তারা গরম করা লোহার খুন্তি দিয়ে তাদের শায়েস্তা করত। তখন ভূত প্রেত নিয়ে বেশি চর্চা হতো, মানুষ এসব বিশ্বাস করত। এমনই একদিন খালার শাশুড়ি পিঠা বানায়। পিঠা বানাতে বানাতে প্রায় সন্ধে লেগে যায়। তারপর খালার শাশুড়ি বলেন, বৌমা যাও, পিঠাগুলোর নিষাদগো বাড়িতে দিয়ে আহো। তাদের বাড়ি থেকে নিষাদদের বাড়ি অল্প দূরত্বে। মাঝখানে একটা বড় মাঠ, তারপরে তাদের বাড়ি। তখন সন্ধে হয়ে গেছে, কিন্তু আলো এখনো আছে। খালার পরনে তার হলুদের শাড়ি। বিকেলে গোসল করার কারণে চুলগুলোও খুলে রেখেছে। খালা হাতে পিঠা নিয়ে হাঁটতে থাকে। ধীরে ধীরে রাস্তা অন্ধকার হচ্ছে। খালা এখন মাঠের পাশে। এখানে বেশ কিছু গাছ আছে, তাই জায়গাটা এমনিতেও অন্ধকার। গরম গরম পিঠা এবং নতুন গ্রাম হওয়ায় তার মধ্যেও ভয় কাজ করছিল। খালা হঠাৎ দেখতে পায় তার বাবা আম গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে তার কাছে যায় সে। তখনই গালে সজোরে থাপ্পড় অনুভব করে এবং পরক্ষণেই খালা দেখে সেখানে তার বাবা নেই। এক কালো ছায়ার উপস্থিতি টের পায় খালা। উল্টো হাতের থাপ্পড় এতটাই জোরে দিয়েছিল যে খালার মুখ অনেকটা বাঁকা হয়ে যায়। প্রায় 1 মাস বাঁকা থাকে মুখ। খালা খুবই ভয় পেয়েছিল। কবিরাজ দেখিয়ে অনেকদিন পানি পড়া খাওয়ানো হয় এবং মুখ সোজা করার চিকিৎসা চলতে থাকে। দীর্ঘদিন পর খালার মুখটা সোজা হয়ে যায়।
বড় হওয়ার পর খালা এবং মায়ের মুখে এই কাহিনী অনেক শুনেছি। কৌতূহল নিয়ে যখন খালার কাছে তার এই ভৌতিক অভিজ্ঞতার কথা জানতে চাই, তখন খালার মুখে আতঙ্ক এবং ভয়ের ছাপ যেন স্পষ্ট হয়ে ওঠে। গল্পগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের গল্পগুলো ভালো লাগে তাহলে লেখক আপনাদের জন্য পঞ্চভূতের গল্প 2 নিয়ে হাজির হবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিওতে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.